বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে প্রথমে কয়েকটি কথা বলবো, এরপরে আমি কয়েকটা 2-3টা সিলেক্টেড ইন্স্যুরেন্স আইটেমের অ্যানালিসিস দিব। এইগুলা আপডেটও বলতে পারেন, তবে একটা মোটামুটিভাবে ডিটেলস অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করব। যে আইটেমগুলোতে অনেকে অপেক্ষা করতেছেন, অনেকেই এই রেজাল্ট পাননি এখনও। তো ওই রেজাল্ট না পাওয়াটাও টেকনিক্যাল বেসড, আজকে সকালে আলাপে বলছিলাম। তো আশা করি আপনারা বুঝতে পারবেন, আপনাদের কাজে লাগবে। প্রথমে একটা কথা বলি, আপনারা ইন্স্যুরেন্সের মুভমেন্টে একটু চার্টে দেখেন। এই 57-58 যেরকম ভ্যালিড থাকবে টার্গেটে, তবে আমরা 57-58-এর চেয়ে আমরা বেশি জোর দিব 62 পর্যন্ত, এবং 62 এই মাসে ইন্স্যুরেন্সের যাওয়া সম্ভব। 62 পর্যন্ত ইন্স্যুরেন্স চাইলে এই মাসে যেতে পারবে, এটা একটু মনে রাখবেন। অসম্ভব না। 62-63 যেটাই বলেন প্রায় একই লেভেল। এই লেভেল পর্যন্ত ইন্স্যুরেন্সের পক্ষে এই মাসে যাওয়া সম্ভব আছে। যেতে পারবে না বা যাওয়া সম্ভব না এমন না। আমি যেরকম আপনাদেরকে বলছিলাম 57-58 গেলে ইন্স্যুরেন্সকে কারেকশান হতে হবে, এই জন্য ইন্স্যুরেন্স হয়তো এই কারণেও হয়তো যায় নাই। কিন্তু ও এখন যেহেতু 52-তে গিয়ে সে থামছে বা 52 লেভেলে গিয়ে থামছে, এখন সে 62 পর্যন্ত যাওয়ার সম্ভব আছে, এবং যাওয়ার অ্যানালিসিসও আছে। এবং এই মাসে 62-63 এই লেভেলটা পর্যন্ত ইন্স্যুরেন্সের পক্ষে যাওয়া সম্ভব, অসম্ভব না। ইন্স্যুরেন্স সেক্টর যদি চায় বা ইন্স্যুরেন্স সেক্টরের যদি প্ল্যান থাকে যে যাওয়ার মার্কেট মেকারের, তাহলে যাওয়া সম্ভব বা মার্কেটের। আশা করি বুঝতে পারছেন। এখন কয়েকটা কথা বলি, যেমন ধরেন আলহামদুলিল্লাহ যেটা বলতে হয় যে অনেক প্রতিকূলার মধ্যে ইন্স্যুরেন্সের অ্যানালিসিস দিয়ে গেছি। প্রতিকূলতা বলতে আসলে মানে নেগেটিভিটি, লোকজন বিশ্বাস নাই, লোকজন নেগেটিভ কমেন্ট করে, উল্টাপাল্টা বলে, বাজারে কোনো সাউন্ড নাই, কেউ কিছু বলে না, কেউ ইন্স্যুরেন্সের ব্যাপারে কোনো সাউন্ড করে না, কোনো অ্যানালিসিস দেয় না। আমি এককভাবে একা দিয়ে গেছি। একটা পর্যায়ে 2-1 জন হয়তো অ্যাড হয়েছে, কিন্তু সেভাবে হয়নি। তো শেষ পর্যন্ত আজকে যখন 51+ ইন্স্যুরেন্স শেষ করলো, এখন মনে হচ্ছে যে না, অ্যানালিসিস আলহামদুলিল্লাহ ওকে হয়েছে এবং একটু সাফল্য আছে মনে হচ্ছে। তারপরেও কিছু আইটেম এখনও মুভ করে নেই, ওরা করবে। সুতরাং এগুলো নিয়ে আসলে ভাবনার কারণ নাই। মার্কেটের এখন সবচেয়ে নাম্বার 1 সেক্টর হচ্ছে ইন্স্যুরেন্স। যেমন ধরেন আমি আপনাদেরকে যে অ্যানালিসিস দিছি বিভিন্ন সেক্টরের, সেখানে আমি ইঞ্জিনিয়ারিংয়ের দেখাইছি যেতে পারবে না, বা লাইফের দেখাইছি যেতে পারবে না, বা আইটির দেখাইছি যেতে পারবে না, বা ব্যাংকের ঝামেলা আছে। তো সব মিলে ইন্স্যুরেন্সের ব্যাপারে আমি ওইটা বলি নাই। আমি কি ইন্স্যুরেন্স ব্যাপারে কি আমি দুর্বল এই জন্য না। বিষয়টা হচ্ছে ইন্স্যুরেন্সের অ্যানালিসিসটা ওকে পাইছি, ওকে আছে, এই জন্যই ইন্স্যুরেন্সের ব্যাপারে পজিটিভ বলে যাচ্ছি বা পজিটিভ বলছি। তো দেখা যাক, আল্লাহ ভরসা। আপনারা আমার অ্যানালিসিস যদি ভালো লাগে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার আরেকটা ভালো খবর হচ্ছে যে আমার যেই কোটা, আমি যে কজন হলে আমি মোটামুটি আশা করছিলাম কোর্স করার জন্য, ওগুলো মোটামুটি ফিল আপ হয়ে গেছে বলা যায়। যারা কোর্স করতে চাইবেন, পরবর্তীতে আমার 2 মাস পরে হয়তো আমি আরেকটা কোর্স করাবো ইনশাল্লাহ। যদি তখন আপনারা আগ্রহী থাকেন, আপনারা যোগাযোগ করবেন। আমার অ্যানালিসিস করতে একটু মাথা লাগবে, একটু ভালো সাবজেক্টের হইতে হবে, বা একটু এক্সপিরিয়েন্স বা 2-1টা কোর্স করা থাকলে বেশি ভালো। আসেন এখন আমি প্রথমে আজকে যে কয়টা শেয়ারের অ্যানালিসিস দিব ঠিক করছি, তার মধ্যে একটা হচ্ছে বিজিআইসি। দেখেন ডিস্ট্রিবিউশন বা অ্যাসেন্ডিং বেস প্যাটার্নের মতো করে উঠে আসতেছে। এইভাবে অ্যাসেন্ডিং বেস প্যাটার্ন উঠছে, আবার কারেকশান হয়েছে। এভাবে উঠলে বড় কারেকশানে যেতে হয় না, এবং এভাবে উঠলে ব্যবসাটাও ভালো থাকে। সব মিলাই একটা সিস্টেম, বড় কারেকশানও হতে হয় না। ইন্ডিকেটর ও সিলেক্টরগুলোকে ফেভারে এবং নিয়ন্ত্রণে রেখে উঠা যায়। তো হয়তো বিজিআইসি এই প্যাটার্নে এখন আসছে, সামনে থাকবে এমনও বলা যাবে না। এখন বিজিআইসিতে দেখেন বাই সিগন্যাল আছে তানকেনসেন কোজেনসেনে, ফিউচার ক্লাউড গ্রিন,
এবং ভালো অবস্থায় আছে। এমএসিডিতে যদিও নেগেটিভ কনভার্জেন্স আছে, তো এটা পজিটিভ কনভার্জেন্সে চলে আসবে আর 2-1 দিনের মধ্যে, 2 দিন হয়তো বলা যায়, 2 দিনের মধ্যে বা 3 দিন লাগতে পারে, 3 দিন লাগবে না আশা করি, 2 দিনের মধ্যে পজিটিভ কনভার্জেন্স আসবে আশা করি, আর নয়তো 3 দিনের মধ্যে চলে আসবে। তো সব মিলিয়ে বিজেআইসি এখন একটু পিছিয়ে আছে বলতে হবে। আজকে 39 টাকা 50 পয়সা, বেশি পিছিয়ে নাই, কিন্তু কিছু শেয়ার তো 40 পার হয়ে গেছে, বিজেআইসি এখনও সেটা হয়নি বা তো বাজার কিন্তু প্রাইস দেয় ফান্ডামেন্টাল বেসিসে। আপনারা দেখবেন প্রাইজের যে সিস্টেমটা, প্রাইজিংয়ের কোন শেয়ারকে কত, 2 টাকার ইপিএসকে একরকম, 3 টাকার ইপিএসকে আরেক রকম, 4 টাকার ইপিএসকে আরেক রকম প্রাইস, এরকম একটা লেভেলে রাখে। এটা মার্কেট ডিসকাউন্ট করে, মার্কেট যার মেরিটস অনুযায়ী, ফান্ডামেন্টাল অনুযায়ী প্রাইস দেয়, প্রাইস করে। এরপরও সব ক্ষেত্রে এটা হয় না, এরকম প্রশ্ন করলে অনেক প্রশ্ন আসবে, সব ক্ষেত্রে হয় না। মূলত এইটা হলো প্যাটার্ন বা নিয়ম বাজারের। এখন আসেন বিজিএসির একটা অ্যানালিসিস দিই, বিজিআইসি কী করতে পারে। দেখেন এখানে বিজিআইসির আর অ্যানালিসিস দেওয়ার কিছু নাইও, এরকম একটা অবস্থা। বিজিআইসির নেক্সট টার্গেট হচ্ছে আসলে এই 52 লেভেলটা, এই 52 লেভেলটা 39 থেকে এই 52, 50 বা 53, মানে এই লেভেলটা 52 লেভেলটাই ধরেন। এই 52 লেভেলটা হচ্ছে বিজিএসির নেক্সট রেজিস্ট্যান্স বা নেক্সট টার্গেট। তো এই 52 লেভেলের মাধ্যমে কী হবে, 52 লেভেলে যাওয়ার মাধ্যমে মূলত বিজিআইসি এই একটা রাউন্ডিং বটমকে কনফার্ম করবে। তো সুতরাং আমরা অনেক বেশি আশা করতে পারি বিজিআইসি 52 লেভেলে চলে যাবে। বিজিআইসির সমস্যাগুলো এখনও পুরোপুরি সলভ হয়নি, এই জন্য বিজিআইসি একটা ভিন্ন প্যাটার্নে আগাচ্ছে। ওই সমস্যাগুলো, এই যে দেরি করতেছে, এই যে জিগজ্যাগ বা এই যে অ্যাসেন্ডিং বেজের মতো করে আগাচ্ছে, এটা আসলে মূলত ও আরেকটা সিস্টেমকে, ওর অবস্থানকে ক্লিয়ার করার জন্য, ওর কনসলিডেশন শেষ করার জন্য, একটা নির্দিষ্ট প্রাইস লেভেলে অনেক দিন থাকার জন্য এটা করতেছে, এই জন্য খাড়া উঠতেছে না। তো এগুলো বোঝার ব্যাপার আছে, কেন এই প্যাটার্ন ধারণ করছে, এগুলা টেকনিক্যাল অ্যানালিসিসে ভালোভাবে ফলো করলে বা ভালোভাবে বোঝার চেষ্টা করলে বোঝা যায় বা ধরতে পারা যায়। এখন আসেন বিজেসিকে আমি এই রাউন্ডিং বটম তো দেখালাম, এখানে একটা যদি এই ক্লাসিক প্যাটার্ন দিয়ে দেখানোর চেষ্টা করি, সেটা হতে পারে একটা প্যাটার্ন, ড্রাগন প্যাটার্ন, ক্লাসিক ড্রাগন প্যাটার্ন। তাহলে কি এটা মিলে প্রায় একই লেভেল, বিজেআইসি তখন 51 টাকা হয় আর কি। এই প্যাটার্ন দিয়ে দেখালে 51 টাকা, আর এমনিতে দেখালে 52 টাকা। এরকম একটা প্যাটার্নও দেখানো যায় বিজেআইসিকে, এবং এটা কিন্তু ক্লাসিক ড্রাগন প্যাটার্ন, 51, 52 এই লেভেলটা হচ্ছে বিজেআইসির নেক্সট টার্গেট বা নেক্সট রেজিস্ট্যান্স। তো দুইটা প্যাটার্ন দিয়ে আমি দেখালাম, একটা হচ্ছে যে রাউন্ডিং বটম, একটা ক্লাসিক ড্রাগন বুলিশ প্যাটার্ন দিয়ে দেখাইছি এই 51, 52 এই লেভেলটা। তো বিজিআইসিতে যারা অপেক্ষা করতেছেন, বিজিআইসি অসুবিধা নেই। বিজিআইসি বললাম না, এক একটা শেয়ার এক এক প্যাটার্নে, এক একটা শেয়ার এক এক পজিশনে, এক একটা শেয়ার এক এক প্ল্যানে আগায়, এক একটা শেয়ার এক একটা ক্যালকুলেশনে আগায়। তো বিজিআইসির কনসলিডেশনও শেষ হবে, বিজিআইসিও উঠে আসা শুরু করবে, এবং 51, 52 এগুলো আসলে মূলত বিজিআইসির শর্ট টার্ম টার্গেট বা শর্ট টার্ম রেজিস্ট্যান্স। বিজিআইসির নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে 51 পরে এই 64 লেভেলটা। বিজেআইসি অনেক দূর যাওয়ার আছে, বাট এখন সে স্লো, সে সময় মতো যাবে। যার প্ল্যান, মেকানিজম, প্যাটার্ন, টেকনিক্যাল পজিশন সব কিছু মেনটেন করে যাবে। তো আমরা আরও দুইটা টার্গেট দেখা দিলাম, বিজেআইসি একটা 74 আর একটা 64, এই দুইটা বিজেআইসির জন্য ভ্যালিড থাকবে। এবং দেখেন এই 64কেও আমরা রাউন্ডিং বটমে ফেলতে পারি, এই 64 লেভেলকেও আমরা রাউন্ডিং বটমে ফেলতে পারি। তো সুতরাং বিজিআইসির পজিশন বা বিজিআইসির বাধাগুলো কেটে গেলে বিজিআইসি উঠা শুরু করবে, এবং সে 39, 40 থেকে আশা করি 51, 52 এটা তো যাবেই। এরপরে যাবে হচ্ছে এই 64 এবং 74 আশা করি। এখানে সবগুলো কথাই আসলে যাবে এভাবে বলাটা টেকনিক্যাল অ্যানালিসিসের ভাষা না। টেকনিক্যাল অ্যানালিসিসের ভাষা হচ্ছে যাওয়ার সম্ভাবনা থাকবে,
যেতে পারে। কারণ কি আপনারা বলতে পারেন, কারণ কি আপনি তো বলতেছেন মেজারমেন্ট দিচ্ছেন, সব কিছু ক্যালকুলেশন বেস, সব কিছু মেজারমেন্ট বেস, তাহলে আবার যাবে না কেন? ধরেন কালকে বিজিআইসির একটা বড় নেগেটিভ নিউজ চলে আসলো ব্যাপারে, তাহলে তো বিজিআইসি আর যাচ্ছে না। বিজিআইসি নেগেটিভ লস করলো, ইপিএস খারাপ আসলো, বিজিআইসি কারেকশান হবে, মার্কেট ডিসকাউন্ট করবে। এটা মার্কেটের নিয়ম, এটা মাস্ট। ডিসকাউন্টিং ফর গুড অ্যান্ড ব্যাড রেজাল্ট ইজ এ মাস্ট। ডিসকাউন্টিং মানে এখানে সবসময় আপনারা এই শুধুমাত্র নেগেটিভ নিউজের জন্য ভাবিয়েন না। অনেকে এটা ভাবে মার্কেট হচ্ছে ভালো মন্দ দুইটাইকে ডিসকাউন্ট করে, যেটা ভালো সেটার জন্য করে বাড়িয়ে দিবে, হল্টেড হবে। কেন হল্টেড হয়? ভালো ইপিএস আসলে মার্কেট প্রাইস দেয়, পাবলিক কি প্রাইস করতে পারে নাকি? মার্কেট মেকার প্রাইস দেয়। এই মার্কেটটা তো এই ওয়েল প্ল্যান্ড মার্কেট, আশা করি বুঝতে পেরেছেন। এই যে ইন্স্যুরেন্স সবার আগে উঠবে, সে সবার আগে উঠবে, আমার আগে তো কেউ বলে নাই ইন্স্যুরেন্সের পজিশন নাম্বার ওয়ান, এটা তো আমি ছাড়া আল্লাহর মতো আর কেউ হয়তো বলে নাই, কিন্তু সেইটাতে বিষয় না। কারণটা কি? হিস্ট্রি রিপিটস ইটসেলফ, এটা একটা প্রিন্সিপাল অফ টেকনিক্যাল অ্যানালাইসিস। ইন্স্যুরেন্স সবার আগে মুভ করছিল আজ থেকে 4 বছর আগে, এবং সবার আগেই কালেকশানে গেছিলো। সুতরাং ইন্স্যুরেন্স সবার আগে আবার মুভ করবে, এটা হিস্ট্রি রিপিটস যেরকম, সেটা টেকনিক্যালিও সে তার কারেকশান সবার আগে শেষ করে আনবে, এই বিষয়টা থাকে। তো ওগুলোতে আমি দেখতেছি চার্টের মধ্যে, ওই হিসাবে আমার বলা। আমি কীভাবে এভাবে স্থির থেকে আমি নিজে ইন্স্যুরেন্সে বসেছিলাম, তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় একটা আইটেমে আমার 40% প্রফিট হয়েছে। তো এটা হলো কনফিডেন্স, আর কিছুই না। বসেছিলাম আমি, আমার হাত দিয়ে এত অ্যানালিসিস ওকে হচ্ছে, 35-40টা তো ইন্স্যুরেন্সের বাইরে ওকে হয়েছে, আপনাদের দেখা সব 30-35টা তো আপনাদের দেখা ইন্স্যুরেন্স বাইরে, আর ইন্স্যুরেন্স সহ ধরলে আরও 20টা 55টা তো ওকে হয়েছে, আপনারা দেখছেন, সব রেকর্ড ছিল। যাই হোক, আর কথা না বলি। এরপরে আমি একটু আসি হচ্ছে এই ক্রিস্টাল ইন্স্যুরেন্স নিয়ে আমি জানি। আমাকে ওইভাবে কয়েকজন চাইছে আমার কাছে, কিন্তু আমাকে ওইভাবে বারবার নক করে নাই, যেরকম বারবার নক করে গ্লোবাল ইন্স্যুরেন্স বা কিছু ইন্স্যুরেন্স নিয়ে বারবার ইয়ে করে। কিন্তু ওনারা বোঝে না যে এই 2-4-5 দিনে কোনো বড় ধরনের পরিবর্তন আসে না অ্যানালিসিসে, 7 দিন 10 দিনেও আসে না। এই যে আজকে প্যারামাউন্টের কথা বলছি, প্যারামাউন্ট 5-6 দিন লাগবে এরকম বলছি, বা কয়েকদিন লাগবে বলছি, তো কয়েকদিন তো লাগতেছেই, 7-8-10-12 দিনও লাগতে পারে। এটা তো লাগতেছে প্রয়োজনে। আপনাদেরকে বারবার আমি একটা জিনিস শিওর করতে চাই, আপনারা মনে রাখবেন, একদম এনশিওর করতে চাই, যা করে প্রয়োজনে, সেটা টেকনিক্যাল প্রয়োজনে। যদি যে কোনো শেয়ারের মূল ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টার্গেট ইজ টু গেইন প্রাইস। কোনো শেয়ারই, এই যে ক্রিস্টাল এখানে গিয়ে কারেকশান হলো, 120 আগে গিয়ে কারেকশান হলো, ক্রিস্টালে তো ইচ্ছা করবে, ক্রিস্টাল তো চাইবে 300 টাকা যেতে পারে না বিভিন্ন কারণে। প্রত্যেকটা শেয়ারের টার্গেট হচ্ছে প্রাইস গেইন করা। কোনো শেয়ার বটমে পড়ে থাকতে চায় না, সেই বিভিন্ন বাধ্যবাধকতা থেকে পড়ে থাকে। তো এই জন্য প্রতিদিনকার প্রাইস মুভমেন্ট, প্রতিদিনকার প্রাইস অ্যাকশন মনে রাখবেন, সম্পূর্ণরূপে টেকনিক্যাল বেসড এবং সম্পূর্ণরূপে নেসেসিটি থেকে। এগুলো যখন বুঝে যাবেন, তখন আপনি এই ব্যবসায় আর টেনশন করবেন না, এই ব্যবসায় আপনি কনফিডেন্স ফিরে পাবেন। তা আপনারা তো বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে। আমার কাছে না শিখেন, সমস্যা নাই তো কোনো। আমি তো বলি না যে এভাবে যে আমার কোর্স করলে এইটা করবেন ওইটা করবেন, এগুলো আমি বলবো যারা আমার কোর্স করতেছে তাদেরকে, ইনশাল্লাহ। এই যে এখন দেখেন, ক্রিস্টাল নিয়ে একটু বলি। ক্রিস্টাল বেসিক্যালি কারেকশান প্রায় শেষ করে আসছে। আজকে আমি আরেকবার দেখলাম, কারণ এটা তো অনেক দিন অনেকে এটাতে আটকায় আছে, এই জন্য দেখলাম। দেখার পর কী পাইলাম, দেখতেছি যে ক্রিস্টাল আর বেশি সময় নিতে চাইবে না, উঠে আসতে চাইবে। ক্রিস্টালকে প্রথমে আপনারা মনে রাখবেন, ক্রিস্টালকে প্রথমে আপনারা কারেকশান শেষ হয়ে ধরতে পারবেন 78 পার হয়ে গেলে, ওইটা আমি বাদ দিলাম উপরেরটা। প্রথম কারেকশান শেষ হয়ে গেছে ধরতে পারবেন 78 পার হয়ে গেলে, মানে কি এই রেড ক্লাউডের এই সিনকোয়েস্পেন বি পার হয়ে গেলে আপনারা ধরে নেবেন যে ক্রিস্টাল কারেকশান শেষ করে ফেলতেছে বা কালেকশান শেষ করে ফেলার পথে। আর ওই টপের বিষয়টা আমি এখন বাদ দিচ্ছি আপনাদেরকে, ওইটা আর এখন ভাবিয়েন না। আগে এইটা পার হোক, তারপরে এরপরে হচ্ছে যে 78 পার হয়ে গেলে এরপরে ক্রিস্টালের যে জায়গায় সমস্যা আছে সেই জায়গাটাও অনেকটা আপনার
আর ইয়ে হয়ে আসছে, কাভার হয়ে আসতেছে টাইম কারেকশানের ব্যাপারটা। ক্রিস্টাল উঠে আসবে আশা করতেছি আমি, এবং সেটা এই মাসে উঠে আসবে, 5-7 দিনের মধ্যেই উঠে আসার সম্ভাবনা আছে। এই জন্য আমি একটা ক্রিস্টালের নতুন অ্যানালিসিস দিব আজকে। ওই অ্যানালিসিসটা আপনারা ফলো করার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ আপনারা তো দেখতে পাচ্ছেন ইন্স্যুরেন্স সবগুলা তো অ্যানালিসিসকে ওকে করে টার্গেট মিট করে করে থেমে গেছে। এই যতই বলেন এই যে এই মার্কেন্টাইল, ইসলামী, এটা তো টার্গেট মিট করে এখন আবার ওঠার চেষ্টা করতেছে। সব তো আমার টার্গেটকে কনফার্ম করছে। কনফার্ম করা মানে কি, টার্গেটে গিয়ে আর যায় নাই, কারেকশান হয়েছে, এটা হলো কনফার্ম করা। এখন আসেন ক্রিস্টাল, আমি আশাবাদী হওয়া শুরু করছি, এবং এই জন্য আজকে ক্রিস্টালের কারেকশান, ক্রিস্টাল কনসলিডেশনে ছিল দেখেন 5 মাস। এরপরে যদি আপনারা না বোঝেন কনসলিডেশনের কথা যে বলি আমি, ক্রিস্টাল দেখেন এই টপ মিট করার পরে ক্রিস্টাল যেতে পারবে না, ক্রিস্টালকে নামতে হবে, 66 আসতে হবে, সব করছে ক্রিস্টাল। এরপরে বলছে ক্রিস্টাল এখনই উঠতে পারবে না বলার পরে ক্রিস্টাল 1 মাস লেট করছে এখানে। তো এখন বলতেছি যে আশা করি ক্রিস্টাল উঠে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। 5টা মাস কনসলিডেশনে ছিল। তাহলে আপনারা বোঝেন যে টেকনিক্যাল অ্যানালিসিসের গুরুত্বটা কী। এটা তো মুখস্থ বলছি 66 আসবে, এবং মুখস্থ বলছি এখন উঠতে পারবে না। কেন বলছি, কিসের ভিত্তিতে বলছি, সেগুলো ডিপ টেকনিক্যাল অ্যানালিসিসের বিষয়। সেগুলা অনেক কিছু বুঝলে এগুলো বোঝা যাবে, সহজে বোঝা যাবে না। এরপরে ক্রিস্টালে এখন তাহলে ওই যে 66 আসলো, এরপর উঠে আসার চেষ্টা করতেছে। ক্রিস্টাল উঠে আসবে আশা করি এই মাসে উঠে আসবে, 5-7-10 দিনের মধ্যে উঠে আসবে, 2-3 দিনের মধ্যেও পজিটিভ হওয়া শুরু করতে পারে। দেখা যাক কী করে। কখনও কোনো অ্যানালিসিসকে অবধারিত কনফার্ম হতে হবে। যেমন ধরেন আমি ক্রিস্টালের অ্যানালিসিস দিচ্ছি, কিন্তু ক্রিস্টালের কোনো একটা জিনিস হয়তো আমি দেখিনি, আমি খেয়াল করি নাই, কিন্তু আমি বলছি ক্রিস্টাল উঠে যাবে, কিন্তু দেখতেছেন যে উঠতেছে না। তার মানে হয়তো কোনো একটা জিনিস আমার চোখকে অ্যাভয়েড করছে, আমি কোনো একটা জিনিস ধরতে পারি না, এমনও হইতে পারে। এই জন্য টেকনিক্যাল অ্যানালিসিস হচ্ছে এই পসিবিলিটির কথা, প্রবাবিলিটির কথা, অ্যাজাম্পশনের কথা, বাট যার অ্যানালিসিস সবচেয়ে মিলে তাকে আপনারা বলতে পারেন যে হ্যাঁ, হি ইজ এ গুড অ্যানালিস্ট। সব মিলবে না, সব মিলা সম্ভব না, এই জন্যই কথাটা বললাম। এখন আসেন ক্রিস্টালের, আমি সব মিলা সম্ভব না, কারণ মার্কেট প্ল্যান, মার্কেট মেকানিজম, প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন, অনেক কিছু টেকনিক্যাল অ্যানালিসিসের সাথে, প্রাইস অ্যাকশানের সাথে, প্রাইস মুভমেন্টের সাথে রিলেটেড। এটা মনে রাখবেন। যেমন এই যে আমি আমার এই সায়াম টেক্সটাইল, আমার অ্যানালিসিস ওকে হয়েছে, ওকে হওয়ার পরে সেই কারেকশানে আসছে। এখন নিউজ আসছে সায়াম টেক্সটাইল প্রোডাকশান বন্ধ। তো এখন কি সায়াম টেক্সটাইল কি টার্গেট মিট করতে পারে? মার্কেট মেকার থাকলে, এটার চাহিদা থাকলে, বা যেখানে মার্কেট চাইলে। কিন্তু স্বাভাবিকভাবে এখন কী হবে যে নেক্সট অ্যানালিসিস হয়তো সায়াম টেক্সটাইলের ওকে নাও হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, ক্লিয়ার করার চেষ্টা করি। আমি যেভাবে দেখিয়ে দিই, আশা করি আপনারা এই ধরনের অ্যানালিসিস ইউটিউবে পাচ্ছেন না। আমি দেখছি বেশ কিছু, এরপরে বলছি, তারপরে 2-1 পাইছি ভালো। একজন খুব ভালো অ্যানালিসিস দিছে একটা, একজনের একটা অ্যানালিসিস পাইছি বেশ ভালো। আরেকজনকে দেখছি ইচিমোকু ব্যবহার করে অ্যানালিসিস দেয়। ওই ইচিমোকু যারা ব্যবহার করে, আমি তাদের উপরে নির্ভর করি এবং তাদের উপরে আমি আস্থা রাখি। তারা বেসিক জিনিসগুলো ফাইন্ড আউট করতে পারে, ইচিমোকু ব্যবহারকারীরা। এটা মনে রাখবেন। ইচিমোকু ইজ এ মাস্ট টু নো বেস্ট টেকনিক্যাল অ্যানালিসিস, টু বি এ গুড টেকনিক্যাল অ্যানালিস্ট। ইচিমোকু ইজ এ মাস্ট। কারণ ইচিমোকুকে বলা হয় ওয়ান গ্ল্যান্স ইকুইলিব্রিয়াম চার্ট, এক দেখায় ভারসাম্য। যে চার্টটা দেখলে, যে ইন্ডিকেটরটা দেখলে আপনি এক দেখায় ভারসাম্যে পরিণত হবেন, বুঝতে পারবেন বর্তমান, অতীত, ভবিষ্যৎ সব কিছুকে একসাথে। সেই জন্য এটাকে ইচিমোকু বলে। এখন দেখেন, আমি একটা নতুন মেজারমেন্ট দিলাম ক্রিস্টাল ইন্স্যুরেন্সের। এইটা হচ্ছে নতুন অ্যানালিসিস বা নতুন মেজারমেন্ট, নতুন টার্গেট, যেটাই বলেন, রেজিস্ট্যান্স যেটাই বলেন, কোনো সমস্যা নাই। এটা হলো একটা হলো এই 87 রেজিস্ট্যান্স। এই 87 পার হলে ক্রিস্টালের অ্যানালিসিস কনফার্ম হওয়া যাবে। আগে বলছি তো, এখন 87 না, এখন বলতেছি আপনাদেরকে 80 পার হলে কনফার্ম হতে পারবেন ক্রিস্টালের কারেকশান শেষ। 78 না 80, এটাই ধরে রাখেন। এই 80 পার হলে ক্রিস্টালের কারেকশান শেষ ধরে নিতে পারবেন বলে আমি আশাবাদী। এটা হলো ক্রিস্টালের অ্যানালাইসিস। আর একটা টার্গেট হলো 118। দেখেন লাস্ট টপ, এভাবে মিলে যাবে। অ্যানালিসিস মানে হচ্ছে
সিনক্রোনাইজেশন। অ্যানালাইসিস মানে হচ্ছে হারমোনিক সিস্টেম। হারমোনিক সিস্টেম কি, আগেও একবার গেছে এখানে 111, ওই মেজারমেন্টটাকে আবার ওকে করা, এটাও তো এক ধরনের হারমোনি। ওই মেজারমেন্টটা আবার যাওয়া, সেটাও এক ধরনের হারমোনি। হারমোনি মানে ছিল যে হারমোনিক প্যাটার্ন না বিষয়টা। হারমোনিক শব্দের অর্থটাই টেকনিক্যাল অ্যানালিসিসের জন্য, সিনক্রোনাইজেশন শব্দটাই টেকনিক্যাল অ্যানালিসিসের জন্য। এখন আপনারা এই টার্গেটে থাকেন, এই রেজিস্ট্যান্সে থাকেন, এই অ্যানালাইসিসে থাকেন, ক্রিস্টাল ইন্স্যুরেন্সে। এর বেশি এখন আর আমি আর শেয়ার করতে চাচ্ছি না। বাকিটা পরে দিব ইনশাল্লাহ, যদি সুস্থ থাকি ইনশাল্লাহ বাকিটা পরে দিব। এই 80 পার হলে ক্রিস্টালের অ্যানালাইসিস মিট করছে আপনারা ধরতে পারবেন আশা করি। এরপরে কোনটা দেওয়া যায় ভাবতেছি। ক্রিস্টাল দিলাম, বিজিএসি দিলাম, এরপর রিপাবলিক। দেখেন রিপাবলিক শেয়ারটা মূল প্রবলেমটা হচ্ছে কি জানেন, রিপাবলিক যে এই যে সাইড হয়ে এইভাবে আসে, এটা পুরোটাই হচ্ছে ওর টাইম কারেকশান। আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো, আগেও আমি দেখাইছি। যারা জানতে বা বুঝতে চান বা শিখতেও চান তারা হয়তো ধরতে পারবেন, ধরবেন আশা করি। এই যে রিপাবলিক এই যে এভাবে আসে, এই যে একটা ট্রেন, এটা বেসিক্যালি একটা ট্রেন লাইন। এই ট্রেন লাইনটাও একটা টেকনিক্যাল কারণে আসে, এই ট্রেন লাইনটাও একটা টেকনিক্যাল কারণে আসে, এই ট্রেন লাইনটা একটা টেকনিক্যাল কারণে আসে। এই ট্রেন লাইনটার কারণটা আমি আপনাদেরকে দেখাই দিই। এই ট্রেন লাইনটার কারণ হচ্ছে এই মান্থলি এমএসিডির পজিশন। আপনারা এই ট্রেন লাইনটাকে ধরতে পারেন, এই এমএসিডির ট্রেন লাইনটা, এমএসিডির পজিশনের লাইনটা। এগুলো আপনারা হয়তো একটু বুঝতে কষ্ট হবে, বাট দিস ইজ দ্য বেসিক্স অফ দ্য প্যাটার্ন অফ ট্রেন লাইন। এই ট্রেন লাইন যে এই প্যাটার্ন ধারণ করছে, দিস ইজ অনলি ফর মান্থলি এমএসিডি। মান্থলি এমএসিডি এখনও সেভাবে উঠে আসতে পারে নাই। এটার কারণে যেরকম রিপাবলিক দেরি করতেছে একটু, ঠিক সেরকম রিপাবলিকের কনসলিডেশন হচ্ছে। তো রিপাবলিক ভালো করবে এই মাসে আশা করি ইনশাল্লাহ। এই জন্য রিপাবলিকের অ্যানালিসিসটা দিচ্ছি। রিপাবলিক টেকনিক্যালি মোটামুটি যথেষ্ট ভালো পজিশানে আছে, শুধুমাত্র এই ট্রেন লাইন মেনটেন করতে হয়েছে ওকে। তার মানে এটা এক ধরনের কারেকশানে ছিল সে। এই ট্রেন লাইনটা আসলে এক ধরনের কারেকশান, এটা মনে রাখবেন। এগুলো আপনাদেরকে ওভাবে বলবে না, বলার মতো আপনারা ভিডিও হয়তো পাবেন না। এই ট্রেন লাইনটা আসলে একটা কারেকশান পিরিয়ড রিপাবলিক উঠে আসবে এবং রিপাবলিক অনেক ভালো করবে। আমি একটু দেখাই দিই রিপাবলিকের অ্যানালিসিসটা, তাহলে আপনারা ধরতে পারবেন। এই পুরা ট্রেন লাইনটা এমনকি এই যে উপরে যে একটু উঠছে 35-36 গেছে, এটা পুরাটাই আসলে একটা পা বাঁধা ছিল রিপাবলিকের। পা বাঁধা অবস্থায় রিপাবলিক টাইম পার করছে এইভাবে এবং নিজেকে ওকে করছে এভাবে থেকে। এইটা একটা বেসিক্যালি একটা কারেকশান টাইম বা সাইডওয়ে, এটা সাইডওয়ে বলতে পারে। আশা করি বুঝতে পেরেছি। এখন আসেন রিপাবলিকের একটা মেজারমেন্ট দিয়ে দিব আজকে ভালোভাবে। এরপরে আরেকটা শেয়ারের অ্যানালিসিস দিব, তারপরে আজকে আর পারবো না। আমি 56 থেকে রিপাবলিকের একটা মেজারমেন্ট দিচ্ছি আপনাদেরকে। এই মেজারমেন্টটাই থাকবে ভ্যালিড। এই মেজারমেন্টের পরে আর কোনো মেজারমেন্ট দিব না, আর দেখাই দিব আপনাদেরকে রিপাবলিকের রেজিস্ট্যান্স কোথায় কোথায় আসে। এই পুরাটাই রিপাবলিকের ভ্যালিড অ্যানালিসিস ফর দ্য পিরিয়ড অফ নেক্সট 1 or 2 months or 3 months যেটা হবে। রিপাবলিক একটু পিছিয়ে আসে, হয়তো এমনও হতে পারে সত্যিকার অর্থে সবখানেই স্মার্ট মানির সব শেয়ারের স্মার্ট মানির প্রয়োজনে হয় না, সেক্টরাল মুভমেন্টে সব শেয়ার এমনিতে দৌড়ায়। রিপাবলিকের এই জায়গায় একটা
রেজিস্ট্যান্স আছে যেটা 45 লেভেল, এর আগে একটা রেজিস্ট্যান্স আছে যেটা 41 লেভেল। তা আপনারা 41-এর চেয়ে 45টাকে কনসিডারেশনে নেবেন বেশি, এরপরে 41টা এর আগে এটা যেতে ওর আর বেশি সমস্যা নাই। এই ট্রেন লাইন শেষ করেই সে 41-এর দিকে যাবে, এরপরে সে মূলত আসলে এই রেজিস্ট্যান্সটার দিকে যাওয়ার চেষ্টা করবে বেশি 45। তবে রিপাবলিকের টার্গেট যদি বলেন, যেটাই বলেন সেটা হচ্ছে মূলত এই 50, একটু দেখাই দিই আর একটু নিচে হবে 55, মূলত রিপাবলিকের টার্গেট 55। যদিও ওর শ্যাডো আছে উপরে, আমি অ্যাজ পার মেজারমেন্ট এটা দিয়ে দেখালাম, প্রপার মেজারমেন্ট এটা দিয়ে দেখালাম। রিপাবলিক এই যখনই ওকে হয়ে যাবে, যখনই কনসলিডেশন শেষ হবে, যখনই সাইডওয়ে শেষ হবে, তখনই সে এই 3টা রেজিস্ট্যান্স মিট করার চেষ্টা করবে। আপনাদের সাথে শেয়ার করে রাখলাম। আশা করি আপনারা যারা হোল্ড করছেন এবং যারা নিতে চাইতেছেন তাদের জন্য আমার অ্যানালিসিস। আমি কখনও কাউকে নিতে বলি না। হ্যাঁ, মাঝে মাঝে আমি সাজেস্টেড কয়েকটা আইটেম দিই। এই রিপাবলিক সেখানে ছিল, কিন্তু রিপাবলিক ওই যে কনসলিডেশনের টাইমটা ধরা যায় না, এদের কোনো ডাটা থাকে না, এই জন্য আমাদের কাছে এই জন্য বলাটা কঠিন বা বলা যায় না। আমরা ধারণা করে অ্যাজাম্পশন করে ইন্ডিকেটর অসিলেটর দেখে বলি, তো এই জন্য রিপাবলিকের ওইটা এখনও মিলে না। রিপাবলিক দেরি করছে বা করতেছে, তবুও 36 টাকা লেভেলে আসে। দিস ইজ গুড, নট ব্যাড। সে আসলে এখানে টাইমটা পাস করতেছে, এরপরে সে উঠে আসবে। উঠে আসলে এই 2টা রেজিস্ট্যান্স সম্পূর্ণরূপে ভ্যালিড থাকবে, একটা 45 আর একটা হলো 55 অর 56, যেটাই বলেন সমস্যা নাই। এরপরে আসেন আমরা আরেকটা আইটেম দিব, সেটা হলো ম্যাগনা। ম্যাগনা ইন্স্যুরেন্স দারুণভাবে এখানে কিছু ক্যান্ডেল করছে এবং ভলিউম হয়েছে, যেটা একটা ভালো লক্ষণ। এবং ম্যাগনা ইন্স্যুরেন্স দেখেন পুরোপুরি আপ ট্রেন্ডে। তো একটু আগে আমি আপনাদেরকে যেটা দেখাইছি, এই একটা ট্রেন্ড করে যে আগাচ্ছে এইভাবে যে আসে, এটা সম্পূর্ণরূপে ম্যাগনার পা বাঁধা কেন? ও মান্থলি চার্টে MACDটা ওকে হয়নি এবং তার কনসলিডেশন শেষ হয়নি। এই জন্য ম্যাগনার আগানোগুলো এইভাবে আগাইয়ে সে আবার নিচে চলে আসতেছে। দেখেন এগুলো সম্পূর্ণ মেজারমেন্ট বেস। সে এতটুকু আগাইছে, কিন্তু সে আবার ওই ট্রেন্ডকে, ওই পজিশনকে ঠিক রাখার জন্য আবার নিচে নেমে আসতেছে। সে আবার উঠতেছে, আবার নিচে নেমে আসতেছে। এর কারণটা কি? কারণটা হচ্ছে তার টাইম কারেকশান শেষ হয়নি, যে টাইমে তাকে একটা প্রাইস লেভেলে থাকতে হবে, এবং তার ইন্ডিকেটর ওকে হয়নি। ইন্ডিকেটর ওকে হওয়া মানে আসলে MACD ওকে হয়নি। এইসব কারণে সে উঠতেছে আবার নামতেছে। দেখেন ফাইনালি সে কী করছে, প্রায় একই প্রাইস লেভেলে আসে। এই যে দেখেন 32-33 লেভেলে আসে। সবাইকে আশ্বাস দিয়ে দিয়ে সে ঘুরে ফিরে এখনও 32-33 লেভেলে আসে। কে? ম্যাগনা ইন্স্যুরেন্স। তো এইগুলার টেকনিক্যাল কারণ আছে, টেকনিক্যাল ব্যাখ্যা আছে, সম্পূর্ণরূপে টেকনিক্যাল কারণে ঘটে। আপনি মিলাইতে পারবেন, মিলে যাবে আপনি যখন ভালো লেভেলের অ্যানালিসিস বুঝবেন, অ্যানালিসিস শিখবেন, ভালো জায়গায় শিখবেন তার উপরে। তবে এক্ষেত্রে আপনার মেধা লাগবে, আপনার ডেডিকেশন লাগবে। ডেডিকেশনটা খুব বেশি দরকার, টেস্ট পাওয়াটা খুব বেশি দরকার। এটা থাকলেই হয়ে যাবে, আপনি ভালো করতে পারবেন। এবং মেধা লাগবে। সবার জন্য টেকনিক্যাল অ্যানালিসিস না, সবাই টেকনিক্যাল অ্যানালিসিস শিখলে ভালো করতে পারবে না, এটাও ট্রু। এখন আসেন, এই যে আমি এখানে একটা রেজিস্ট্যান্স দেখাচ্ছি রিপাবলিকে, ম্যাগনার আমি 40 টাকায় দেখালাম, 41-এ না গেলাম। তো আমরা মূলত ধরার চেষ্টা করব সবসময় বডি, নট উইকস বা শ্যাডো। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। তাহলে ম্যাগনা এই বি পয়েন্ট তো পার করে ফেলছে, তাহলে ম্যাগনার নেক্সট টার্গেট কত? 40 বা 41। হ্যাঁ, এটা গেল। তো তাহলে ম্যাগনার আমরা এই টার্গেটে আমরা কনফাইন থাকবো না, আমরা সামনে চলে আসবো ম্যাগনার। এবং ম্যাগনার আমরা এখানে একটা টার্গেট খুঁজে পাচ্ছি। দেখেন টার্গেট কিন্তু বাড়ছে, এই 52 এখন ম্যাগনার টার্গেট এখন কত? হ্যাঁ, 52 এই লেভেলটাই ম্যাগনার একটা টার্গেট। এই মেজারমেন্ট দিলে ম্যাগনার টার্গেট আসতেছে একটা 52 এই লেভেলে। এর বাইরে ম্যাগনার আর কোনো রেজিস্ট্যান্স আছে কিনা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন ম্যাগনার এই রেজিস্ট্যান্সটাও মিলে যাবে, দেখছেন প্রায় মিলে গেছে। তো
39 বা 40 একটা রেজিস্ট্যান্স, আর একটা 52 53 রেজিস্ট্যান্স। দেখেন ফিবোনাচি দিয়ে প্রায় কাছাকাছি, এটা কোনো সমস্যা নাই। 52 90, এখানে 39 50, তার মানে এই দুইটাই ম্যাগনার রেজিস্ট্যান্স। আমরা এটাকে একটু বাড়াই দিতে পারি, এইটাকে একটু বাড়াই দিতে পারি। এই দেখেন ফিবোনাচি দিয়ে ম্যাগনার রেজিস্ট্যান্সটা মিলে গেল। ম্যাগনা কিন্তু এখন আপনার 39 লেভেলে, তো এরপরে ম্যাগনার সামনে যাওয়ার চেষ্টা করবে। সামনেটা কোথায়? সে 52 বা 53 এই লেভেলে যাওয়ার চেষ্টা করবে। 54 যেতে পারে, ওর উপরে আরেকটা টার্গেট আছে, সেটা পরের হিসাব। আমি যদি আরেকটা মেজারমেন্ট দিই তাহলে আমি কিছু পাই কিনা দেখি। এই ফাঁকে আমি আরেকটা মেজারমেন্ট দিচ্ছি ম্যাগনাকে আপনাদের জন্য, যেটা আপনাদেরকে আরেকটা মাঝখানে একটা রেজিস্ট্যান্স দেখাবে, সেটা হচ্ছে 46। এই তিনটাই ম্যাগনার এখন ভ্যালিড রেজিস্ট্যান্স। একটা হচ্ছে 46, একটা হচ্ছে 53, আর একটা হচ্ছে 40। এই তিনটাই ম্যাগনার ভ্যালিড রেজিস্ট্যান্স। ম্যাগনার টেকনিক্যাল অ্যানালাইসিস কী দিয়ে দেখালাম? ক্লাসিক সিহর্স বুলিশ প্যাটার্ন দিয়ে দেখাইছি। এটা ক্লাসিক সিহর্স বুলিশ প্যাটার্ন দিয়ে দেখাইছি। তিনটা রেজিস্ট্যান্স, 40 লেভেল, তারপরে হচ্ছে 46 লেভেল এবং 53 লেভেল। এটা হচ্ছে ম্যাগনার আপডেট অ্যানালিসিস। ম্যাগনার সমস্যা তো দেখালাম আমি আপনাদেরকে, আরেকবার একটু দেখাই দিই, তাহলে আপনারা আর একটু ক্লিয়ার হবেন। ম্যাগনা মান্থলি চার্টের এমএসিডিটা টাইম লাগতেছে, এই জন্য সে এখনই প্রাইস গেইন করতে পারে নাই। পাশাপাশি ম্যাগনা, এই যে দেখেন এমএসিডিটা এখনও উঠে নাই, অন্যান্য শেয়ারের উপরে উঠে আসছে মান্থলি চার্টে, ঠিক সেরকম ম্যাগনার আসে নাই। এর পাশাপাশি ম্যাগনার এই জায়গাতে কনসলিডেশন হচ্ছে। তো কনসলিডেশন আমি বুঝবো কীভাবে? কনসলিডেশন বুঝতে আমাকে লাগবে হলো ইচিমোকু ক্লাউড দিয়ে দেখার চেষ্টা করব। এই জায়গায় কনসলিডেশন হওয়াতে ম্যাগনা অনেক বড় মান্থলিতে ভলিউম করছে 3টা মাসে, বাট ম্যাগনার গেইন বা ম্যাগনা প্রাইস গেইন করতে পারে না। কেন পারে না? তাহলে আপনারা বলেন, টেকনিক্যাল অ্যানালাইসিস যদি সত্যি না হয়, টেকনিক্যাল অ্যানালাইসিস যদি বাজার না চলে, এত শেয়ার বাড়তেছে, ম্যাগনা বাড়ে না কেন? ইআইএল পর্যন্ত বাড়ে, ম্যাগনা বাড়ে না কেন? ম্যাগনার দুই জায়গায় প্রবলেম হয়ে গেছে। এটা হলো মূল সমস্যা। আমি ভাবছি এক জায়গায় সমস্যা, কিন্তু এখনও দেখতেছি যে দুই জায়গায় সমস্যা। কনসলিডেশন এবং টাইম কারেকশান দুইটা মিলে ম্যাগনা পিছিয়ে আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। হতাশ হওয়ার কিছু নাই। প্রত্যেকটা শেয়ারের টার্গেট হচ্ছে তার নিজস্ব রেজিস্ট্যান্স বা টার্গেট লেভেলে যাওয়া। সেটা তার নিজস্ব সময়ে নিজস্ব অ্যানালিসিসকে ওকে করে টেকনিক্যাল ইন্ডিকেটর অসিলেটরকে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আদারওয়াইজ যেতে পারবে না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।